নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আজকের ভিডিওটা অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো থাকবেই, ভারতের খবর থাকবে। ভারতীয় ফুটবল এক নতুন দিগন্তের খোঁজ পেয়েছে এবং সোনালী দিন কি ফিরে আসবে ভারতীয় ফুটবলের, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কারণ অতি অবশ্যই খালিদ জামিলের ছেলেরা এবং আন্ডার 23 নওসাদ মুসার যে ছেলেরা, তারা যে পারফরমেন্স করছে সেটা নিয়ে। খালিদ জামিল তার ছেলেরা কিন্তু কাফা নেশনস কাপে ব্রোঞ্জ পদক জিতলো, 3rd পজিশন পেয়েছে তারা। শক্তিশালী ওমানকে তারা হারিয়ে দিয়েছে। ওমান, যাদের ফিফা র্যাঙ্কিং 79, তাদেরকে টাই ব্রেকারে হারিয়েছে আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গানের টিম। যদিও সন্দেশ জিঙ্গান তিনি ইরান ম্যাচে চোট পেয়ে দেশে ফিরে এসেছিলেন, কিন্তু যতক্ষণ তিনি মাঠে ছিলেন ততক্ষণ কিন্তু লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। আর গুরপ্রীত সিং সান্ধু, তার কথা তো বলতেই হয়। গুরপ্রীত সিং সান্ধু যে কামব্যাক তিনি করেছেন, দেখুন যখন প্রি সিজন চলছে তখন গুরপ্রীত নরওয়েতে তার পুরনো ক্লাবে গিয়ে প্র্যাকটিস করেছে, নিজেকে আরও ফিট করার চেষ্টা করেছেন এবং যেন কোথাও গিয়ে একটা তিনি অনুভব করছিলেন যে আমি একটা সুযোগ আমার কাছে আসবে আর সেই সুযোগে তিনি তার সদ্ব্যবহার করবেন। বিশাল কাইতরা যখন খেলতে গেল না এই কাপ নেশনস কাপ, তখন কিন্তু গুরপ্রীতকে সুযোগ দেওয়া ছাড়া উপায় ছিল না, তাতে যা হতো হতো। আর গুরপ্রীত সেই সুযোগটা পেয়ে একেবারে সদ্ব্যবহার করেছে। দুটো ম্যাচে গুরপ্রীত ক্যাপ্টেনশিপ করেছে, দুটো ম্যাচে কিন্তু ভারত জিতেছে। এই টুর্নামেন্টে ভারত 3rd পজিশন পেয়েছে। গুরপ্রীত এই যে ওমানের বিরুদ্ধে ম্যাচটাতে সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। অসম্ভব ভালো পারফরমেন্স এবং খালিদ জামিল দেখিয়ে দিয়েছে যে ভারতীয় কোচেরা কি করতে পারে। আমি তো দেখছিলাম খালিদ জামিল ম্যাচের সময় সাইড লাইনে বরাবর তিনি দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকটা বল যখন যেখানে যাচ্ছে সেই ফুটবলারকে তিনি চিৎকার করে বলছেন এটা করো, বা পরবর্তী ফুটবলারের কাছে কার কাছে বল যেতে পারে সেটা এক্সপেক্ট করছেন, কাকে পাস দিতে হবে সেটা বলছেন, ফাউল করা যাবে না সেটা বলছেন, নো ফাউল নো ফাউল বলে চলেছেন। কন্টিনিউয়াসলি তিনি প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করে চলেছেন। এটা কোনো বিদেশি কোচ করতে পারবেন না, তার দ্বারা এগুলো সম্ভব না। এটা একজন ভারতীয় কোচ করতে পারবেন। আর খালিদ জামিল তার যে প্যাশন এই ফুটবল, এই কোচিংয়ের প্রতি, সেটা কিন্তু বারবার পরিলক্ষিত হচ্ছে। প্রত্যেকটা ম্যাচ, মাত্র 4টে ম্যাচে তাকে দেখা গেছে, 4টে ম্যাচে কিন্তু তিনি অন্তত এটুকু প্রমাণ করতে পেরেছেন যে তিনি কিছু দিতে এসছেন, ভারতীয় কোচ হয়েছেন। সেই অনুভবটা তিনি দিতে এসছেন যে না, ভারতও পারে। শক্তিশালী ইরানের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাজিকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং ওমানের বিরুদ্ধে লড়াই করে ম্যাচ ছিনিয়ে আনতে পারে, জিততে পারে। এই বিষয়টা ভারতীয় প্লেয়ারদের মধ্যে ঢোকাতে পেরেছেন। এরপরেই ভারতের ম্যাচ রয়েছে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাইং রাউন্ডে ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে। অক্টোবরে ম্যাচ রয়েছে, দুটো ম্যাচ, হোম অ্যাওয়ে ম্যাচ রয়েছে। এই দুটো ম্যাচও ভারতকে জিততেই হবে। তাই খালিদ জামিল কিন্তু বলে দিয়েছেন গতকালই তার প্লেয়ারদেরকে যে উৎসব আজকের দিনই শেষ, অর্থাৎ আজকে করো উৎসব, যত খুশি উৎসব করে নাও, কিন্তু কাল থেকে আবার এএফসি এশিয়ান কাপের জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সেই লড়াইটা নিয়ে মাথায় রাখতে হবে, সেটা এখন সবচেয়ে বড় লড়াই। প্র্যাকটিসটা ভালো হলো, প্রস্তুতিটা ভালো হলো, এএফসি এশিয়ান কাপের জন্য যে প্রস্তুতি হলো, এই কাফা নেশনস কাপে 4টে ম্যাচ শক্তিশালী টিমগুলোর বিরুদ্ধে খেলে এটা কিন্তু অসম্ভব ভালো একটা প্র্যাকটিস হচ্ছে। তার তুলনায় সিঙ্গাপুর, হংকং বা বাংলাদেশ অত্যন্ত দুর্বল দল, মানে এদের তুলনায় তো দুর্বল দল, কিন্তু এখানেও ভালো খেলতে হবে। এবং এই টিমটার সাথে যদি মোহনবাগানের 7জন ফুটবলারে কেউ যোগ দেয়, তাহলেও কিন্তু যথেষ্ট ভালো হয়ে উঠবে টিমটা। তখন খালিদের কাছে অপশন বাড়বে এবং খালিদকে একটু বোধহয় চিন্তাও করতে হবে যে এদেরকে খেলাবেন নাকি যে টিমটা খেললো, যে উইনিং কম্বিনেশন খেললো, এই টিমের প্লেয়ারদেরকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি খেলাবেন। এটা খালিদের কাছে আরেকটা পরীক্ষা সামনে চলে এলো বলা যেতে পারে, যে তিনি সেরা প্লেয়ারদেরকে খেলাবেন নাকি, যদিও এরাও সেরা, যেটা করে দেখিয়েছে এরাও সেরা। অনেকেই বলছেন যে মোহনবাগানের যেন আর কোনো প্লেয়ারকে ভারতীয় দলে সুযোগ না দেওয়া হয়, কারণ জাতীয় দলে খেলাকে তারা অমান্য করে, জাতীয় দলের ডাককে অমান্য করে তারা প্র্যাকটিস করছে, তারা যায়নি। আর যেন কোনো ফুটবলারকে সুযোগ না দেওয়া হয়, এটা তারা বলছেন। আমি জানি না সেটা বোধহয় হবে না, কারণ এরকমভাবে ভাবা হয় না। তবে হ্যাঁ, মোহনবাগানের বিরুদ্ধে একটা তো স্টেপ নিতেই পারে এআইএফএফ, কারণ দেশের কল তারা অমান্য করেছে, নেওয়া যেতেই পারে। তো এটা একটা খালিদের কাছে আর একটা বড় চ্যালেঞ্জ, আর একটা বড় পরীক্ষা হতে চলেছে। এদিকে ভারতীয় আন্ডার 23 আজকে আর একটা বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে। আজকে ব্রুনেইয়ের বিরুদ্ধে তারা খেলতে নামছে। এটা তাহলে তাদের এই গ্রুপে, অর্থাৎ এএফসি এশিয়ান কাপে আন্ডার 23 যে কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ, তাতে শেষ ম্যাচ। আর এই ম্যাচটা যদি তারা বড় ব্যবধানে জিততে পারে, এই ব্রুনেইকে আমরা জানি যে কাতার 13টা গোল দিয়েছে, ব্রুনেইয়ের বিরুদ্ধে যদি ভারত মানে বিরাট বড় ব্যবধানে জিততে পারে, তাহলে কিন্তু যে
রানার আপ, যে সেরা রানার আপ টিমগুলো রয়েছে তাদের মধ্যে থেকে ভারত কিন্তু বোধহয় সেরা রানার আপ 4টে টিম যাবে। তো মানে চ্যাম্পিয়ন 11টা টিম, সেরা রানার আপ 4টে টিম এবং সৌদি আরব একটা টিম, 16টা টিম হয়ে যাবে। তাহলে কিন্তু ভারতের একটা সুযোগ রয়েছে, সেরা রানার আপ হিসেবেও কিন্তু ভারত যেতে পারে, কোয়ালিফাই করতে পারে। তাই ব্রুনেইয়ের বিরুদ্ধে ম্যাচটাও এই মুহূর্তে ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্ডার-23 দলের কাছে, নওশাদ মুসার দলের কাছে। দেখা যাক, টিমটা যথেষ্ট ভালো খেলছে, আগাগোড়া দৌড়ে চলছে। কাতার ম্যাচটা আমরা জিতেই গিয়েছিলাম, বা ড্র হতো ম্যাচটা বড়জোর, কিন্তু সেখানে কাতার যেভাবে রেফারিকে কার্যত ম্যানেজ করেছে বলা যেতে পারে, রেফারির একটা ভুল সিদ্ধান্ত, আমাদেরকে এই ফল ভোগ করতে হচ্ছে। যাই হোক, যা হয়েছে হয়েছে। এআইএফএফ আমি জানি না এর বিরুদ্ধে কোনো অ্যাপিল করবে কিনা কোথাও, কিন্তু আজকে ম্যাচটা ভারতকে জিতলে শুধু হবে না, জিততে হবে, বড় ব্যবধানে জিততে হবে ভারতীয় তরুণ ফুটবলারদেরকে। দেখা যাক সেখানে কি হয়। এদিকে ইস্টবেঙ্গল এই কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচের কিন্তু ইতিমধ্যে ফিক্সচার ঘোষণা করা হয়ে গেছে। ইস্টবেঙ্গল সুপার সিক্সের ম্যাচ খেলবে, তারা ঘরের মাঠে খেলবে, অর্থাৎ ইস্টবেঙ্গল মাঠেই হবে সেই খেলা। অ্যাস্ট্রোটার্ফ সেখানে বসানো হয়েছে কোটি টাকা খরচা করে। কলকাতা ইউনাইটেডের বিরুদ্ধে 11ই সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবার, এবং তারপরে ম্যাচ রয়েছে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, অর্থাৎ 11 তারিখ, তারপরে 14 তারিখে ম্যাচ রয়েছে। ফলত সুপার সিক্সের ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে, এবং এই ম্যাচগুলো খেলার আগে একটা বড় খুশির খবর, সেটা হচ্ছে জেসন টিকে, সে কিন্তু সুস্থ হয়ে গিয়েছে। ফলত বিনো জর্জের হাতে আর একটা সোর্স বেড়েছে, বিনো জর্জের কাছে আর একটা ভালো প্লেয়ার এসছে। সিনিয়র প্লেয়ারদের নিয়ে তিনি খেলছিলেন, এর জন্য কেউ কেউ সমালোচনাও করছে, কিন্তু এটা খেলায় যা খুশি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো প্লেয়ারদের নেওয়া যাবে না এমন তো কোথাও বলা নেই, তবে জেসন টিকে ফিরে আসাতে, জেসন টিকে চোটমুক্ত হওয়াতে নিঃসন্দেহে ইস্টবেঙ্গলে আক্রমণ ভাগের ঝাঁঝ বাড়বে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক যে সুপার সিক্সের ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল কতটা ভালো পারফরমেন্স করে, আবারও ইস্টবেঙ্গল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় কিনা। হ্যাঁ, গতবারও কিন্তু ইস্টবেঙ্গলই খাতায় কলমে চ্যাম্পিয়ন, কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি। দেখুন, সুপার সিক্সে খেলা শুরু হতে চললো, এখনো গতবারের কে চ্যাম্পিয়ন সেটাই ডিসাইড হয়নি। জানি না এটা কিভাবে সম্ভব। আর একটা বিষয় বলবো আপনাদেরকে, আইএফএ শিল্ড হবে এবছর এমন একটা কথা শোনা যাচ্ছে, সেটা হয়তো অক্টোবরের ফার্স্ট উইকেই হয়তো আইএফএ শিল্ড হতে পারে। 3 প্রধান সহ আরও বেশ কিছু টিমকে নিয়ে আইএফএ শিল্ড হতে পারে, 7-8টা টিমকে নিয়ে আইএফএ শিল্ড হতে পারে বলে জানা যাচ্ছে। অনেক বছর ধরে আইএফএ শিল্ড বন্ধ রয়েছে, এবং সিনিয়র ফুটবলাররা যাতে খেলে সেই ব্যবস্থা করার একটা চেষ্টাও কিন্তু চলছে। দেখা যাক, এখনো পর্যন্ত কিছু কংক্রিট কিছু পাওয়া যায়নি। কংক্রিট কিছু পাওয়া গেলে অতি অবশ্যই আপনাদেরকে জানাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, হাইপ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।